কায়নাত চোখ খুলে নিশার দিকে তাকালো। নিশা হালকা হাসার চেষ্টা করে কায়নাতের কানে কানে ফিস ফিস করে বলল, এটা জাস্ট ডেমো ছিল, সামনে আরো কিছু দেখবে, যা দেখলে মনে হবে এরা মানুষ না, অন্য গ্রহের প্রাণী। কায়নাত বোকা চোখে আবারও শেহেরের দিকে তাকালো, কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, ছেলেরা প্রেগনেন্ট হয়? শেহের মাথা নাড়িয়ে স্বার্থর দিকে তাকিয়ে বলল, হয়, কিন্তু তুমি বুঝবে না। স্বার্থ মুখটা একটু করে অনির দিকে তাকালো, নালিশ স্বরে বলল, তুই কিছু বলবি ওকে? তোর বউয়ের সামনে আমার মান ইজ্জত কেড়ে নিচ্ছে, দেখছিস না? অর্ণ একটা কথাও বলল না। হন করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মেহরাব নাক মুখ কুচকে বলল, ঠিক বয়সে বিয়ে করলে তোদের হাঁটুর সমান বাচ্চা কাচ্চা থাকতো, আর এখন তোরা নিজেরাই বাচ্চামি করছিস। জ্ঞান বুদ্ধি কি হবে না তোদের? তুই শালা চুপ থাক, সব সময় শুধু জ্ঞান দিতে থাকিস। এতই যখন বিয়ের শখ, তাহলে তুই বিয়ে কর, আমাদের টানছিস কেন? আমাদের সুখ কি তোর ভালো লাগে না? নিশা ওদের থামিয়ে দিয়ে বলল, থামবে তোমরা? এসে শুরু করে দিয়েছো। তুই চুপ থাক নেশার বাচ্চা। আমি নেশা না, নিশা। ওই একই হলো, নেশা নিশা একই ব্যাপার। নিশা রেগে তাকালো। স্বার্থ রেগে মেগে হাঁটা তোলো সিঁড়ির দিকে। শেহের কায়নাতকে উপরে যাওয়ার কথা বলে মেহরাবের সাথে চলে গেল। কায়নাত ঘাড় ঘুরিয়ে পিটপিট করে ওদের দেখে নিশাকে বলল, তোমার বড় ভাইয়ের মতো এদের মাথায়ও সমস্যা, তাই না? এটা এমনই। আজকে রাতে খুলনার উদ্দেশ্যে বের হবে, তাই এখনই যা করার করে রাখছি সবাই। দুপুরের জন্য বিশাল আয়োজন করা হলো খাবারের। যেই গরম পড়েছে, গরমে টিকতে না পেরে কায়নাত আবারও গোসল করেছে। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে তক্ত সাজাতে লেগে পড়েছে। গাড়ি ভর্তি তত্ত্ব না হবে কায়নাতের বাবার বাড়ির জন্য। এসব নিয়ে লাভ কি? যারা পর করে দিয়েছে তাদের কাছে আবার যাওয়ার মানে হয়? সব কিছু রেডি করার পর গুছিয়ে রাখা হলো সব। অন্য খুলনা যাবে না, এটা নিয়ে বাপ ছেলের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়েছে। বিয়ে হলো দুদিন শেষ হয়নি, এখন যদি শ্বশুর বাড়ি বউকে একা পাঠায় তাহলে মানুষ কি বলবে? মাসফিক চৌধুরীর কথায় কাজ না হলেও আজকে চৌধুরী অনুরোধ করায় আর অন্য মানা করতে পারেনি। অর্ণর সাথে তার 3 বন্ধু যাবে বলেও ঠিক হলো। স্বার্থ যেতে চায়নি। আজকে দেশে এসে আজকেই পরিবার ছেড়ে অন্য জায়গায় যাওয়াটা ভালো দেখায় না। সেরে জোরাজুরিতে রাজি হতে হয়েছে। দুপুরে খাবার খেয়ে মেহরাব, শেহের ও স্বার্থ চলে গেছে। ফ্যামিলিকে ম্যানেজ করে আবার ব্যাগ গোছাতে হবে। সন্ধ্যা হতে তোড়জোড় শুরু হলো। আয়মান ও আদাল যাবে না খুলনা। গাড়িতে সকল জিনিসপত্র রাখা হচ্ছে। কায়নাত অর্ণের নানির কথায় আজও কালো খয়েরি রঙের জামদানি শাড়ি পরেছে। ও জল্লাদ দেখলে আবারও শিওর ওকে তুলে আছাড়ি মারবে। ভুলে ওই জল্লাদের সামনে যাওয়া যাবে না। কায়নাত মাথায় আঁচল টেনে খোপা করা চুলগুলো ঢেকে ফেল। শাশুড়ি ডেকেছে তার ঘরে, তাই রওনা হলো সেদিকে। বেরুজ বেগম বেলি বেগমের সাথে কথাই বলছিলেন আর রেডি হচ্ছিলেন। কায়নাত দরজা নক করতেই তিনি দরজা খুলে দিলেন। কায়নাতকে ঘরে নিয়ে এসে বসালেন বিছানায়। আলমারি খুলে একটা লাল রঙের ছোট্ট বক্স বের করলেন। বেলি বেগমের হাতে দিয়ে বললেন, মা, তুমি পরিয়ে দাও। বেলি বেগম মিষ্টি করে হাসলেন। বক্স খুলে একটা ডায়মন্ডের লকেট বের করলেন। বিয়ের পর যদিও স্বর্ণের চেইন দেওয়া হয়েছিল, তবে এই লকেট বেরুজ বেগমের বড় ছেলের বউয়ের জন্যই অনেক আগে কিনে রেখেছিলেন তিনি। বেলি বেগম কায়নাতের ঘোমটা সরিয়ে লকেট পরিয়ে দিতে দিতে বললেন, এটা কখনো খুলবে না, কেমন? এটা তোমার শাশুড়ি তোমার জন্য বানিয়ে রেখেছিলেন, তোমাকে দিবে বলে। নানি, বিয়ের পর তো অনেক কিছুই দেওয়া হয়েছে, আবার এটা কেন? কারণ এটা তোমার জন্য তোমার শাশুড়ি আরো অনেক আগে বানিয়ে রেখেছিলেন। কায়নাতের কথা বলল না। বেরুজ বেগম তাড়া দিয়ে বললেন, অন্যের ঘরে যাও, ওর হলো কিনা দেখো, আর বলো তাড়াতাড়ি বের হতে। বারে বারে ওই লোকের কাছে কেন তাকে পাঠাতে হবে বুঝে উঠতে পারছে না সে। এ বাড়ির কি লোকের অভাব? আরো তো 3 জন দেবর আছে, 4 জন ননদ আছে, তাহলে তাদের বলতে সমস্যা কোথায়? কায়নাত গুটি গুটি পায়ে বেরিয়ে এলো শাশুড়ি ঘর থেকে। মন চাচ্ছে নিজের মাথার চুল নিজেই ছুঁড়ে ফেলতে। অন্যর ঘরের সামনে এসে থামলো কায়নাত। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা কথায় কথায় গেট আউট বলে, চাতা বলে শুধু ধমকায়। কায়নাত
দরজা টোকা দিল কয়েকবার, খুলল না দরজা। আর না ভেতর থেকে কোনো শব্দ, সারা শব্দ এলো। কান্না দরজা ধাক্কা দিতেই খুলে গেল, ভরকে গেল মেয়েটা। এই ঘরে দরজা তো খোলা থাকে না, আর যদি জলাদ বাড়ি থাকে তাহলে তো কোনো কারেই না। তাহলে কি হলো? সে মাথা ঠুকিয়ে পুরো ঘর জুড়ে দৃষ্টি বুলালো, না কোথাও কেউ নেই। কায়নাত ঘরে ঠুকলো, দেখলো বিছানার উপর জামা কাপড় আর লাগেজ পড়ে আছে। সে অর্ণের পুরো গোষ্ঠী উদ্ধার করলো ভিড় করে, সুন্দর করে গুছিয়ে লাগেজে সব ভরলো। অর্ণকে যখন পেলই না, তাই মনে মনে খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভালো হয়েছে বুড়ো খাটের সাথে দেখা হয়নি, না হলে নিশ্চিত ধমকাতো এখন। সোজা চলে এলো নিশার ঘরে। নিশা তৈরি হয়ে বসে আছে। কবিতা ও কোহিলী বেগম এবং মায়ের সাথে এখন থেকে চলে যাবে একটু পর। সবাই একসাথে বের হবে। বেলি বেগম বউ আর নাতনিদের নিয়ে চলে গেছেন অন্য রোডে। অন্যদের খুলনা পৌঁছাতে মাঝ রাত হলো। পুরো গ্রাম এই সময় নিস্তব্ধতায় ঘিরে আছে। ছিচি পোকাগুলো শব্দ করে কানের পর্দা প্রায় ছিঁড়েই ফেললো বলে চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি থামানো হলো। দারোয়ান গাড়ি দেখেই বড় গেট খুলে দিয়েছেন। গাড়ি বাড়ির ভেতর ঢুকতে একে একে সবাই নেমে এলো গাড়ি থেকে। বাড়ির ভেতর থেকে আব্দুস চৌধুরী এলেন হাসানকে নিয়ে। জিনিসপত্রগুলো সবাই মিলে মিশে ভেতরে নিয়ে গেলেন। বাড়ির দুই গিন্নিও আতিয়া বেগম জেগেছিলেন তাদের জন্য। সবাই এসে ফ্রেশ হয়ে আর খেলো না। গাড়িতে হালকা টুকটাক খাবার খাওয়া হয়েছে। রাতে আর কারোর সাথে তেমন কথা হলো না। জার্নি করে সবাই অনেক টায়ার্ড থাকায় সে রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল। পরের দিন ভোর সকালে বাড়িতেই কাজ শুরু হয়ে গেছে। জয়া, মাহি, নিধি আর সুহা উঠেই কায়নাতের সাথে গল্প গুজবে মেতে উঠেছে। দুদিন হয়েছে বাড়ি থেকে গিয়েছে, তাতেই মনে হচ্ছে কয়েক বছর পর দেখা হলো। মির্জা চৌধুরী বাড়ি থাকতে পুরো বাড়ি সব সময় জমজমাট হয়ে থাকতো, আর এখন সবার মুখ গম্ভীর হয়ে থাকে। নাজিম ভাই তো নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছে যেন সে চৌধুরী কেউ না। কখন কোথায় যায়, কি করে না করে কেউ কিছু জানে না। সকাল 6:56। পাকঘরের সামনে টুল পেতে বসে আছে কায়নাত। রেখা বেগম ও আতিয়া বেগম এটা ওচা জিজ্ঞেস করছেন। কায়নাত শুধু উত্তর দিচ্ছে, দৃষ্টি তার লতা বেগমের দিকে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাই কায়নাতের জন্মদাত্রী, অথচ সে নিজেই জানে না। ছলছল করে উঠল দৃষ্টি চোরা। আতিয়া বেগম দেখলেন কায়নাতের চোখে পানি। তিনি জানেন এই চোখে পানির পেছনের কারণ। তিনি চুপ রইলেন। লতাকে এখনো তিনি কায়নাতের কথা বলেননি। ভেবেছেন কায়নাত ঢাকায় যাওয়ার আগে কথা বলবেন তিনি লতার সাথে। কায়নাত সেখান থেকে চলে এলো বাগানে। নাজরিন বসে আছে বেতের চেয়ারে, হয়তো কাঙ্ক্ষিত কারোর অপেক্ষায়। কায়নাত এসেই দেখলো নাজরিন আকাশ পানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বিয়ের দিন রাতের কথা মাথায় আসতে মেয়েটা নজর ভীতু হলো। সামনে কি এগিয়ে গিয়ে নাজরিনের সাথে দেখা করবে নাকি পিছু ঘুরবে? কায়নাত গুটি গুটি পায়ে এগিয়ে এলো নাজরিনের সামনেই। চেয়ারে বসে মৃদু কঞ্চে বলল, ভালো আছো ভাইয়া? কি প্রশান্তি এই কঞ্চে। জ্বলতে থাকা বুকটা সহসা ঠান্ডা হয়ে এলো। ছটফট করতে থাকা চোখ জোড়া স্থির হলো কায়নাতের নিষ্পাপ আননে। কত দিনের তৃষ্ণা। এই তো দুদিন আগেও মেয়েটা তার চোখের সামনে ছিল, কিন্তু আজ বহুদূর নিষিদ্ধ অন্তের। নাজরিন ফ্যাকাশে মুখে দারুণ হাসি ফুটিয়ে বলল, এই 33 বছর বয়সে এত ব্যাকুল হয়নি কখনো যতটা না তোমায় এক পলক দেখার জন্য হয়েছে। তুমি কি এতই অবুঝ ছিলে যে আমার চোখের ভাষা পড়তে পারোনি? কায়নাত মাথা নিচু করে বসে রইল চুপচি করে। এখানে এসে কি বলবে? নাজরিনকে সে ভাই ব্যতীত কখনো অন্য কিছু ভাবেনি। বিয়ের দিন রাতে হুট করে জানতে পারলো তার নাজরিন ভাই তাকে ভালোবাসে। যে ভালোবাসার পবিত্রতা ছিল, স্নেহ, সম্মান, মর্যাদা সব ছিল, শুধু সেই ভালোবাসা ভাগ্য ছিল না। কায়নাত দীর্ঘশ্বাস ফেল। নাজরিন কায়নাতের হাত আঁকড়ে ধরার আগে ছাদের উপর থেকে অর্ণ চিৎকার করে বলল, এই মেয়ে, দাদি তোমাকে ডাকছে, কারো শুনতে পাও না? নাজরিন হাত গুটিয়ে নিল। কায়নাত চমকে উপরে তাকালো, দেখলো অর্ণ সে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। কায়নাত উঠে দাঁড়ালো, নাজরিনকে বলল, ভাইয়া পরে কথা বলবো, এখন যাই। বলেই সে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলো। ঢুকে দেখলো আতিয়া বেগম এখনো রান্নাঘরে বসে আছেন। কায়নাত এগিয়ে এসে বলল, দাদি আমায় ডাকছিলে তুমি?
আতিয়া বেগম দুপাশে মাথা নাড়িয়ে বললেন, না রে, আমি ডাকিনি। বলে উনি যে বললো তুমি ডাকছো আমায়। উনি আবার কে? তোমার নাতি, মানে ওই শ্বশুরের বড় ছেলে আর কি। আতিয়া বেগম চোখ পাকি বলেন, এটা কেমন কথা? স্বামীকে কখনো এভাবে ডাকে? দূর রাখো তোমার স্বামী। ওই ফাজিল লোক আমাকে মিথ্যে কথা কেন বললো? ওর হয়তো দরকার তোকে, যা গিয়ে দেখা করে আয়। কার সাথে দেখা করবে মা? বেহরুজ বেগম এগিয়ে এসে সুথন। আতিয়া বেগম বললেন, অর্ণনা কি ওকে ডেকেছে, তাই বললাম দেখা করে আয়। বেহরুজ বেগম মাথা নাড়িয়ে বলেন, কফি চেয়েছে অন্য, কফি বানিয়ে দিচ্ছি, ওকে দিয়ে এসো। বলি তিনি পাকঘরে ঢুকলেন। শাশুড়ির মুখের উপর আর কথা বলার সাহস হলো না কায়নাতের। জামাই আর শাশুড়িও স্যামস্যাম গম্ভীর। কফি বানিয়ে কায়নাতের হাতে ধরিয়ে দিলেন তিনি। কায়নাত মুখটা প্যাঁচার মতো করে এগুলো ছাদে গিয়ে দেখলো লাটসব ছাদে নেই। যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের সামনে গিয়ে দরজায় কড়া নাড়লো। অন্য দরজা খুলে দিতেই কায়নাত নাক মুখ কুচকে বলল, আপনার কফি। ভেতরে রেখে যাও। কায়নাত ঘরের ভিতরে ঢুকে কফিটা টি টেবিলে রেখে পিছু হলো। অর্ণ প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, তোমার পরিচয় কি? কায়নাত চমকে তাকালো। অর্ণ সব জেনে গেছে তার ব্যাপারে, কিন্তু কি করে? দাদি বলেছে কি? কায়নাত শুকনো ঠোক গিলে আমতা আমতা করে বলল, মানে তোমার বর্তমান পরিচয় কি? কায়নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, মিসেস অর্ণ চৌধুরী। গুড, এটা মাথায় রেখে চললেই হবে। নাও গেট আউট। কায়নাত হতবাক। কি হলো তো এটা? কেন বললো এই কথা? লোকটার কি মাথায় সমস্যা? কায়নাত রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল। আর এর সাথে সাথে মুখের ওপর অনঠাস করে দরজা লাগিয়ে দিল। কায়নাত বুকে থুতু দিয়ে পিছু ঘুরে তাকায়। উপরওয়ালা ভুল করে এই জল্লাদকে দুনিয়া পাঠিয়ে দিয়েছে, না হলে কি এর দেখা কায়নাত পেত? নিধি চুপি চুপি প্রেমের ঘরের দিকে উকি দিচ্ছে। ডাক্তারবাবু এখনো উঠছে না কেন? তার যে ধৈর্য কুলাচ্ছে না এক পলক দেখার জন্য। সেই কবে প্রায় বছর খানিক আগে দেখা হয়েছিল, তারপর আর আসেনি এই পাষাণ লোক। সে কি নিধির অনুভূতি বোঝে না, নাকি বুঝেও না বোঝার ফান করে? কায়নাত এই দিকটাই আসছিল। নিধিকে এমন উকি মারতে দেখে সে এগিয়ে এসে বলল, আপু এমন করে উকি দিচ্ছ কেন ডক্টরবাবুর ঘরে? নিধি চমকে উঠলো, বুকে থুতু দিয়ে বলল, উফ কায়নাত, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে। এমন নিঃশব্দে কেউ আসে? তুমি এইখানে উকি কেন দিচ্ছ সেটা বলো। ডক্টরবাবুকে দেখার জন্য। বুঝতে পারিস না উনি এখনো উঠছে না কেন? ওনার শরীরটা বেশি ভালো না, তাই ঘুমোচ্ছে। বিচলিত হলো নিধির পরাণ খানা। কিছুটা নিভুজ স্বরে বলে, কি হয়েছে ডক্টরবাবুর? জ্বর এসেছে বোধ হয়। ওষুধ খায়নি? জানি না। জানিস না কেন? তুই না ওনার ভাবি হইস? ভাবি হলো মায়ের মতো, তাহলে তুই কেন ওনার খেয়াল রাখতে পারলি না? আমার জামাইয়ের খবর নেই, তুমি দেব নিয়ে পড়ে আছো। সরো দেখি, যেতে দাও আমায়। কায়নাত নিচে চলে যেতে নিধি ঠোঁট উল্টল। মনটা বচ্চ ব্যাকুল ডাক্তারবাবুর বদনখানা একবার দেখার জন্য। মাস পেরিয়ে বছর চলে যায়, তবু ডাক্তারবাবু আসে না। তবে নিধি অপেক্ষা করে তার ডাক্তারবাবুর জন্য। লোকটা কি সুন্দর, মিষ্টি করে কথা বলে, সব সময় হাসি খুশি থাকে আর সবাইকে হাসায়। নিধি হতাশ হয়ে পা বাড়ালো নিজের ঘরের দিকে। আবার খানিকক্ষণ পর না হয় এসে আবার দেখে যাবে। লোকটা না হয় এখন রেস্ট নিক। সকালে নাস্তা খাওয়ার সময় সকলে হাজির হলেও নিয়েছে। অর্ণ বন্ধুদের সাথে বসেছে, কায়নাত ঠিক তার সামনে। খানিকক্ষণ পর নাজিন এসে বসলো কায়নাতের পাশে। অর্ণ একবার চোখ তুলে তাকালো, তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে খাওয়ায় মন দিল। নিধি খাওয়া বাদ দিয়ে প্রেমের দিকে তাকিয়েছে। আজ কতগুলো দিন পর ডাক্তার বাবুর মুখখানা দেখছে সে। খিচে শান্তি লাগছে। এই বুকের মাঝে আজ মির্জাবাড়ির থাকবে সবাই। দুদিন চৌধুরী বাড়ি থেকে পরের দিন ব্যাক করবে ছাকা। সকালের খাওয়া দাওয়া শেষ হতেই সবাই তৈরি হলো মির্জাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যদিও সম্পর্ক তেমন নেই, তবুও ও বাড়ি কায়নাতের বড় হয়েছে। নিজের মনে করেছে সে ক্ষেত্রে একবার হলেও তো দেখা করে আসা উচিত। মির্জাবাড়ির রাস্তায় অটো ছাড়া কোনো গাড়ি না। মির্জাবাড়ির রাস্তায় অটো ছাড়া কোনো গাড়ি যায় না। যেতে হলে অনেক রাস্তা ঘুরতে হয়, তাই আজকে চৌধুরী 3টা অটো ঠিক করেছেন। একটা নিশা, কায়নাত, অর্ণ, স্বার্থ ও সেহের। আরেকটা প্রেম, মেহের, নিধি, সুহা এবং সাথে কিছু জিনিসপত্র।
অন্য গাড়িতে আজগর চৌধুরী, মাশফিক চৌধুরী, বেরোজ বেগম, আতিয়া বেগম ও নুসরাত। তাছাড়াও কেউ যাবে না। অটোতে দুই পাশে বসার সিস্টেম আছে। নিশিরা যে গাড়িতে উঠেছে সেটার সামনে শের আর পেছনে এক সাইডে নিশা ও কায়নাত, অপর পাশে অর্ণ ও স্বার্থ বসেছে। স্বার্থ ও গাড়িতেই ওঠার পর থেকেই বকবক করে যাচ্ছে। নিশা বিরক্ত হয়ে বলল, ভাই তুমি থামবা? কি শুরু করেছো বলো তো? নিজে নিজে বকবক করে যাচ্ছ। স্বার্থ নিশার মাথায় টোকা মেরে বলল, তাহলে কি তোদের মতো মরা মানুষ হয়ে থাকবো? তোরা আসলেই প্রতিবন্ধী। তুমি চুপ থাকলে তো আমরা কথা বলার সুযোগ পাবো না কি? চুপ করলে মনে হয় কথা বলে পুরো দুনিয়া উল্টায় ফেলতিস। তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? শুরু কে করেছে? তুমি করেছো। তুই করেছিস ঝগড়া, একটা মহিলা। অর্ণ স্বার্থের মাথায় হালকা চাপড় মেরে বলল, গরুর দল, চুপ থাক, নাহলে এক লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেবো। নিশা কাল ফুলিয়ে কায়নাতকে বলল, ভাবি এখন অনেক বোরিং লাগছে, চলো গানের কলি খেলি। কায়নাত এতক্ষণ নীরব দর্শনের মতো বসেছিল। অন্য সাথে না থাকলে বোধহয় বকবক করে সবার মাথায় খেয়ে ফেলত। এত গাড়ি থাকতে এই জল্লাদকে এই গাড়িতে কেন আসতে হলো কে জানে। কায়নাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, আমি গান গাইতে পারি না আপু। আরে যেমন করে পারো অমন করেই গাইবে, নো প্রবলেম। আগে স্বার্থ একটা ফানি গান গেয়ে শোনা অর্ণকে উদ্দেশ্য করে। স্বার্থ কেসে গলা পরিষ্কার করে শর্ত হলো, যখন বন্ধুর বউ ছিল না তখন ছিলাম আমি, এখনো বন্ধুর বউ হইয়াছে পর হইয়াছি আমি। ও বন্ধু বিয়া করিয়া গেলি আমায় ভুলিয়া, বন্ধু বিয়া করিয়া গেলি আমায় ভুলিয়া, ঘরে কি তোর বউ তোরে গুতায়। সে থামিয়ে দিল স্বার্থকে। চুপ চুপ, আর ইজ্জত করিস না স্বার্থ। অর্ণ দাঁত কিরমির করে তাকালো স্বার্থর দিকে। নিশা ফিক করেই হেসে দিল। কায়না থত বম্ব হয়ে তাকিয়ে রইল। স্বার্থ দাঁত বের করে হাসলো, বিশ্বজয়ী হাসি দিয়ে বলল, এবার ভাবির পালা। ভাবি তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে একটা গান ধরো তো। ওনাকে নিয়ে আমি গান গাইতে পারবো না। প্লিজ ভাবি, জাস্ট একটা গান। নিশা অনুরোধ করছে বলল। কায়নাত আর চোখে অর্ণর দিকে তাকিয়ে শুধায়, ঘটক আইসা আমার হাতে দিল অনেক ছবি, একটা একটা কইরা ছবি দেখলাম আমি, সবই দারুণ। একটা ছবি দেখে বিয়াই হইলাম রাজি। মুরব্বীরা তাড়াতাড়ি ডাইকা আনলো কাজী। বাসর ঘরে আইসা একটুখানি কাইসা দেখাইলো যে হাসি, কয়দিন পর মনে হয় তার বয়স হইব 80। অর্ণ কটমট করে তাকালো। নিশা, শের আর স্বার্থর সাথে ড্রাইভারটাও উচ্চস্বরে হেসে উঠল। কায়নাত চোখ তুলে তাকালো অন্যের দিকে। লোকটা গিলে খাওয়া লুক নিয়ে তাকিয়ে আছে। এই বুঝি তুলে আছাড়ি দিবে একটা। দিল খুশ কর দিয়া ভাবিজি, মনের মতো একটা গান গেয়েছো বলে স্বার্থ খিরখির করে হেসে উঠে। নিশাও হাসতে হাসতে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। কায়নাত চোখ তুলে তাকানোর সাহস পেল না। আর অর্ণ ধমক দিতে দুজনে চুপ হয়ে গেল। তবে নিশার হাসি থামছে না। মুখের উপর হাত রেখে বিচারি চোখ খেছে বন্ধ করে হাসছে। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, থাপড়ে দাঁত ভেঙে ফেলবো বেয়াদব মহিলা। বাথরুমে শিখেছো না? কায়নাত আসমান থেকে বলল, যেন সে বাদরামি করছে কোথায়? সবার সামনে আবার বেয়াদব মহিলাও বলেছে। কায়নাত কিছুটা শব্দ করে বলল, একে তো আপনার মতো এক বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এখন এটা বললেও দোষ? বুড়ো হয়ে যাওয়ার মতো এত সুন্দরী কিশোরী গুলুমুলু বউ পেয়েছেন, এটা আপনার 7 কপালের ভাগ্য। নিশা কায়নাতের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে বেচারি পেট ব্যথা শুরু হয়েছে। স্বার্থ ধমক দিয়ে বলল, ভালো করে বস, না হলে পড়ে যাবে। অর্ণ গম্ভীর লাল চোখ চোয়া চকচ করে আছে কিশোরী কন্যার দিকে। কায়নাত বারে বারে সেই দৃষ্টি দেখলো। ভয় করছে তার। লোকটার চাহনি মারাত্মক। একবার তাকালে মনে হয় ঝলসে যাবে সারা অঙ্গ, ধ্বংস হয়ে যাবে পুরো জীবন। শুকনো চোখ গেল কায়নাত। সে কি একটু বেশি কথা বলে? এই লোকের সামনে কি থেকে কি বলে ফেলে সেটা তো সে নিজেও জানে না। এখন থেকে মুখ বন্ধ রাখতে হবে, না হলে কপালে দুঃখ আছে তা বেশ ঠাউর করতে পারল কায়নাত।
হালকা কেসে গলা পরিষ্কার করে অন্যদিকে চোখ ফেরালো। বোরকা পরা দরুন কায়নাতের চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। টানা টানা আঁখি জোড়ায় লেগে আছে প্রিয়জনদের একটিবার দেখার উচ্ছ্বাস। এবার হয়তো শেষ দেখা। কায়নাত জানে চৌধুরী বাড়ির কেউ মির্জা বাড়ির মানুষদের পছন্দ করে না, শুধুমাত্র তার খাতিরে একবার দেখা করতে এসেছেন একটিবার। মির্জা বাড়ির সামনে গাড়ি থামতেই ভেতর থেকে বেরিয়ে এলো কায়নাতের বড় চাচার ছেলে তুহিন এবং চাচা নিচেও। তুহিন এসেই কায়নাতের সামনে দাঁড়ালো। কায়নাত সালাম দিতে তুহিন শুদ্ধ হয়। তোকে না বলেছিলাম আমাকে কল করতে, করলি না কেন শুভ? গাড়ি থেকে পা নামতেই এহেন প্রশ্নের সম্মুখীন মুখোমুখি হতে হলো। কায়নাত শুকনো ঢোক গিলে পেছনে তাকালো। অন্য ঠিক তার পেছনে, অথচ দৃষ্টি বাবা চাচাদের দিকে। কায়নাত ধীর কণ্ঠে শুদ্ধ হয়, আমার তো ফোন নেই ভাইজান, তাই করতে পারিনি। চৌধুরী বাড়িতে কারোই ফোন নেই? আছে, তাহলে দেওয়ার দরকার মনে হয়নি তাই দেইনি। জেদ না অভিমান? ওটাই না। বাইরে দাঁড়িয়ে আছো কেন ভাবি, ভেতরে চলো। বলি নিশা হাঁটা ধরলো বাড়ির ভেতরে। কায়নাত আর চোখে তুহিনকে দেখে ভেতরে ঢুকে গেল। তুহিন হতাশ চোখে দেখলো কায়নাতের প্রস্থান। দীর্ঘশ্বাস ফেলে সেও পা রাখলো বাড়িতে। আত্মীয়দের খাতিরে যত্নে কোনো ত্রুটি রাখছেন না মির্জা বাড়ির সবাই। কায়নাত অবাক হয়েই চলেছে আসার পর থেকে। যারা তার সাথে ভালো করে কখনো কথাই বলেনি আজ অব্দি, তারা আজ মাথায় তুলে নাচছে। ব্যাপারখানা কি? দালান করা একটা ছোট্ট খাচ্চু বাড়ি। উঠানটা বেশ বড় এবং সাফ করা। চারপাশে কিছু অল্প সংখ্যক ফুল গাছ আছে। বাড়ির ভেতরে 7টা ঘর আর হাঁটাহাঁটির জন্য একটু জায়গা আছে। সবাইকে ঠান্ডা শরবত করে দিলেন বড় চাচি। কায়নাত বোরকা খুলে শাড়ির আঁচল দিয়ে রেখেছে মাথায়। গাঢ় নীল রঙের জামদানি শাড়ির সাথে গোল্ডের গয়না দিয়ে মুড়ানো শরীর। হাতে ডায়মন্ড রেখে স্বর্ণের চুড়ি পরিয়েছেন আতিয়া বেগম। গলায় লকেটটাও পরে আছে সে। কানে স্বর্ণ, নাকে স্বর্ণ, হাতেও মোটা স্বর্ণের বালা। এমনিতেই মেয়েটা এত সুন্দর, তার মধ্যে স্বর্ণ গায়ে জড়ানোতে ছোট্ট কায়নাতকে আজ যুবতী নববধূর মতো লাগছে। সুরঞ্জনা কায়নাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কে বলবে এমনি 16 বছর বয়স, দেখতে একদম যুবতী নারী লাগছে। যে কোনো পুরুষ এই রূপে ঘায়ল হতে বাধ্য। চোখ ধাঁধানো না হলেও এই রূপে যে কোনো পুরুষ ঝলসে যাবে। সুরঞ্জনা কায়নাতকে হাতে হাত রেখে বলল, তোকে দেখে, তোর শ্বশুর বাড়ির মানুষদের দেখে আমার অনেক ভালো লাগছে। তারা ভালো মানুষ। সুখী তো তুই ওই পরিবারে গিয়ে? সুখী না হয়ে উপায় আছে? মা পেয়েছি, বাবা পেয়েছি, 2 জন বোনের মতো ননদ পেয়েছি, আর ভাইয়ের মতো 3 জন দেবর, সাথে তো চৌধুরী বাড়ির সকল সদস্য আছেই। আমার থেকে সুখী আর কে আছে বলো? সুরঞ্জনা প্রাণ খুলে হাসল। কায়নাতের মাথায় হাত বুলিয়ে বলল, পৃথিবীর সব সুখ তোর হোক, দোয়া করি সব সময় সুখে থাক, সুস্থ থাক। সব দোয়া আমাকে করলে হবে? আমার জামাইকেও একটু দোয়া দিও। 2 দিনেই যে আমার পাগল হয়ে গেছিস। পাগল হব কেন? আমার জামাই পাগল, মানে তার মাথায় একটু সমস্যা আছে, তাই বলছি বেশি বেশি দোয়া করো যেন সে ভালো হয়ে যায়। খুব পাকা পাকা কথা শিখেছিস বুড়ি একটা। এখন তো বুড়ি বলবাই, আমার জামাই যে বুড়া। বুড়ো কি আবার? ওনার বয়স কত হবে? 30-32-এর মধ্যেই তো হবে। এটাকে বুড়ো বলে? 30-32, আর আমার সবে মাত্র 16-17 হতে এখনো কয়েক মাস বাকি। আমি তার হাঁটু সমান বাচ্চা খুকি একটা মেয়ে। কি করে পারলো সবাই ওই বুড়ো লোকটার সাথে আমায় বিয়ে দিতে? সুরঞ্জনা খবর চাপড়ালো। এই মেয়ের সাথে কথায় সে কোনো কালই পারেনি, আর না আজ পারবে। সে ঘরের বাইরে কায়নাতকে নিয়ে যেতে যেতে বলল, উপরওয়ালা তোকে ওনার জন্য আর ওনার জন্য তোকে বানিয়েছে, তাই তোরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিস, বুঝলি? আর পাকা পাকা কথা বলবি না বুড়ি। শিহির, মেহরাব, অর্ণ ও প্রেম বসে আছে বড় চাচার ঘরে। পাশের ঘরটাতে সুরঞ্জনা আর কায়নাত বসে এতক্ষণ কথাই বলছিল। মাঝখানে দরজা থাকায় সব কিছু শুনতে পেয়েছে তারা। প্রেম ভীত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ভাই সহজে রাগে না, আর একবার রেগে গেলে সবার খবরই আছে। সে খুকু করে কেসে উঠল। অর্ণর এহেন রূপ দেখে নিশ্চিত এখন বাড়ি জুড়ে ঘূর্ণিঝড় হবে। মেয়েটা প্রতিদিন কোনো না কোনো ভাবে অর্ণকে ছোট করেই যাচ্ছে। অর্ণ কি আর ইচ্ছে করে বিয়েটা করেছিল?
এই মেয়ের দোষী তো বিয়েটা করতে হয়েছে। অর্ণ উঠে দাঁড়ালো, ঘরের বাইরে হাঁটা ধরতে শিশুত হয়। কোথায় যাচ্ছিস? দেখ মেয়েটা ছোট, না বুঝে এসব বলে ফেলেছে। ওর হয়ে তোকে সাফাই খেতে বলেছে? সাফাই গাচ্ছি না। যাচ্ছিস কোথায়? বাইরে। অর্ণের পিছু পিছু ওরা তিনজনও বের হয়ে গেল। বাড়ির আঙিনা এসে দেখলো কায়নাত দুজন অচেনা মেয়ে আর নিধির সাথে চেয়ারে বসে বসে গল্প করছে। মেয়ে দুটো উল্টো হয়ে বসেছে আর কায়নাত এদিকে ঘুরে। অর্ণ একবারের জন্য সেদিকে তাকালো না, হন হন করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। চারজন বগুল হাট বাজারে এসে একটা চায়ের দোকানে ঢুকলো। অর্ণর কল আসায় সে কল রিসিভ করলো। উকিল কল করেছে তাকে। কল কেটে অর্ণ বসলো বধূদের কাছে। মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, উকিল ছিল? কেন পাগলামি করছিস অর্ণ? মেয়েটা ছোট, কিছু বোঝার বয়স অবধি হয়নি, আর তুই কিনা ওকে ডিভোর্স দিতে চাচ্ছিস? আদৌ ফিউচারে ওর উপরে কি এফেক্ট পড়বে এটার জন্য চিন্তা করেছিস? অনফোস করে চাপা নিঃশ্বাস ফেলে শুদ্ধ হয়। তোরাই বলছিস ও ছোট, তাহলে আমাকে সামলাবি কি করে? আমার ফিজিক্যাল নিড আছে, বয়স হচ্ছে, বাচ্চা কাচ্চা প্রয়োজন, মানসিক শান্তির জন্য আমার ম্যাচিওর কাউকে দরকার। আর ওই মেয়ের মধ্যে কিছুই নেই যা আমার দরকার। তা অবশ্যই দরকার, কিন্তু গড়ে নিতে সমস্যা কোথায়? মেয়েটা ভালো, ভদ্র অ্যান্ড বয়সের সাথে সাথে ম্যাচিওর হয়ে যাবে। কতদিন পর? এত ধৈর্যহারা হলে হবে? মেয়েটাকে একটু তো সময় দিতে হবে। পারবো না। ভুল ডিসিশন নিচ্ছিস তুই। দেখ, প্রথমত আমার ইচ্ছের বিরুদ্ধেই বিয়েটা হয়েছে, আর দ্বিতীয়ত ওই মেয়েকে আমি পছন্দ করি না। হাঁটু সমান একটা মেয়ে আমার বউ ভাবলেও আমার বিরক্ত লাগে, সেখানে ওই মেয়ের সাথে সংসার করা অসম্ভব। মেয়েরা ফাল ছালো। প্রেমও সের মুখ দেখা দেখি করলো। সত্যি কি সে কায়নাতকে ডিভোর্স দিয়ে দিবে? অন্যর হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে। আর কায়নাতের প্রতি অন্যর কোনো অনুভূতি দেখেনি তারা। পরিস্থিতির মুখে পড়ে জাস্ট বিয়েটা করতে বাধ্য হয়েছে। হয়তো মনে এখনো সেই নারীকেই আগ্রহ রেখেছে, যার কারণে সে বিয়ে করা বউকে মানতে পারছে না, কিংবা সত্যি আনম্যাচিওর দেখে মেয়েটার সাথে তার বনিবনা হচ্ছে না। বেরুজ বেগম ভীষণ বিরক্ত মির্জা বাড়ি এসে। এসব দুমুখ মানুষ তার একদম পছন্দ নয়। আজ বাড়ি ভর্তি তত্ত্ব, গয়নাগাটি, টাকা পয়সা দেখে কি মধুর ভাষাই না কথা বলছে, অথচ দুদিন আগে নাকি কায়নাতের সাথে কথা অবধি বলেনি তারা। আর আজ পালে কোলে বসিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে দেন। দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে। খাবার ঘরে সবাইকে খেতে দেওয়া হয়েছে। অর্ণ ও কায়নাত পাশাপাশি বসে আছে। তুহিন কায়নাতের বাম পাশে। স্বার্থ খেতে খেতে নিশার সাথে ঝগড়া করছে ফিসফিস করে। সুরঞ্জনা ও মুনিয়া এখনো কারোর সাথে দেখা করেনি। কায়নাতের দেবররা এসেছে শুনে আর এদিকে আসেনি তারা। তুহিন খেতে খেতে কায়নাতের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, খাচ্ছিস না কেন শুভ? সে দেখলো তুহিনকে সন্ধিয়ান চোখে। কায়নাত হালকা মাথা ঘুরিয়ে তুহিনের দিকে তাকিয়ে বলল, খাচ্ছি তো। আমি তো দেখছি শুধু প্লেটে ভাত মাখাচ্ছিস। অর্ণ শেরের দৃষ্টি অনুসরণ করে পাশে তাকালো। দেখলো দুজন ফিসফিস করছে। অর্ণ দৃষ্টি ঘুরিয়ে আবার খাওয়ার মনোযোগী হলো। খানিকক্ষণ পরেই কায়নাত চিৎকার দিয়ে উঠল। চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে মেঝেতে বসে পড়ল। ডান পায়ে হাত দিয়ে পড়ল, আমার পায়ে কি হলো? সবাই চমকে তাকায়। কায়নাত ডান পা ধরে কাঁদছে, মনে হচ্ছে ব্যথায় পাটা একদম ছিঁড়ে গেল। বেরুজ বেগম তাড়াতাড়ি হাত ধুয়ে হাঁটু গেড়ে বসলেন। কায়নাতের পায়ের হাত দিয়ে বললেন, সব কি হলো? এমন করছো কেন? আম্মু হঠাৎ করে পায়ে কি যেন পড়লো, ব্যথায় পা ছিঁড়ে যাচ্ছে এমন লাগছে আমার। সবাই খাওয়া রেখে আতঙ্কিত হয়ে দাঁড়ালো। প্রেম মাথা নিচু করে টেবিলের নিচে উকি মেরে দেখলো তেমন কিছুই তো নেই। তাহলে এমনটা কে করলো? কায়নাতকে হাত ধুয়ে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। সবাই বাকি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পর রেস্ট নিচ্ছে। সুরঞ্জনা আর মুনিয়া আছে কায়নাতের সাথে। পাতলা গামছায় বরফ মুড়িয়ে ওর পায়ে ধরে রেখেছে সে। কায়নাত কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। মুনিয়া মুখটা একটু করে কায়নাতের দিকে তাকিয়ে আছে। মেয়েটা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। কি করে এমনটা হলো? তুহিনের মা এসে অর্ণকে কায়নাতের ঘরের সামনে নিয়ে এলেন। মূলত তাকে বিশ্রাম নেওয়ার জন্য এই ঘরে এনেছেন। অর্ণ জানে না এই ঘরে কায়নাত আছে। তিনি ঘরের দরজা খুলে অর্ণকে ভেতরে যেতে বললেন। পেছনে পেছন তিনি নিজেও ঢুকলেন। কায়নাত সহ সুরঞ্জনা ও মুনিয়া চমকে তাকায় পেছনে। দেখে ঘরের সামনে অর্ণ দাঁড়িয়ে আছে। সুরঞ্জনা আর মুনিয়া তাড়াতাড়ি উঠে বসে। তুহিনের মা সুধান,
জামাই বিশ্রাম নেবে, তোরা ঘর থেকে বের হতো। আর জামাইয়ের কিছু লাগে কিনা দেখিস কেমন। সুরঞ্জনা ও মুনিয়া মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল, সাথে তিনি নিজেও। কায়নাত ভীতু নজরে তাকিয়ে আছে সামনের পুরুষের দিকে। লোকটা এমন অদ্ভুত নজরে তাকিয়ে থাকে কেন সব সময়? কেমন যেন অদ্ভুতই সেই চাহনি, দুরু দুরু বুক কাঁপে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অনফোস করে নিঃশ্বাস পেল। বাড়ির সবগুলো ঘরে মানুষদের ভর্তি। তার মাথা ব্যথা করছে, একটু রেস্ট নেওয়া প্রয়োজন। কিন্তু এই মেয়ে যে এই ঘরে থাকবে এটা সে জানতো? এখন তো মন চাচ্ছে মেয়েটাকে তুলে একটা আছাড় মারতে। কায়নাত বিছানা ছেড়ে কোনোরকম উঠে দাঁড়ালো, শাড়ি ঠিক করে বলল, আপনি রেস্ট নিন, আমি বাইরে যাচ্ছি। পাক খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে এলো। অর্ণ তীক্ষ্ণ চোখে সেই ক্ষত পায়ের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। কাছে আসতেই কায়নাত পড়ে যেতে নিলে অর্ণ ধরে ফেল। দত চেপে বললাম, ঠিক মতো হাঁটতে পারো না নাকি? বলেই পাছা খুলে তুলে নিল। পেটের উন্মুক্ত জায়গায় অনেক পুরুষালী হাতে ছোঁয়া লাগতে চোখ খিচে বন্ধ করে ফেলেছে। শিরশির করছে পায়ের পাতা, কাঁপছে বক্ষস্থল। শুকনো ঠোক গিলতে অন্য বিছানায় নামিয়ে দিল। চোখ তুলে কানাতের দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আরো এক ধাপ বিরক্ত হলো সে। বুঝলো কেন মেয়েটা এমন করছে। থাউ থাউ করে চলে উঠলো দমিয়ে রাখা রাগ। কায়নাতকে ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে দেখলে আমার বিরক্ত লাগে। কেন এসছে আমার জীবনে? কেন আমি কবুল বলেছিলে? বারবার একই প্রশ্ন এই লোকের। কায়নাত নিজেকে সামলে রাগ দেখিয়ে বলল, আরে বারবার আঘাত করা থেকে গলা টিপে মেরে ফেলুন, তাও ভালো। বিয়ে কি আমি শখ করে বসেছিলাম, নাকি আমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে? আপনার মতো খারাপ বুড়ো লোকের সাথে কে বিয়ে বসতে চায়? হ্যাঁ। কায়নাতের চোয়াল চেপে ধরল অর্ণ। অর্ণর চোয়াল শক্ত, দাঁতে দাঁত চেপে কায়নাতের চোয়াল চেপে ধরেছে। ভয় কায়নাত ডুকরে উঠল। চোখ জোড়া খিচে বন্ধ করতে অর্ণ শুধু হয়। কিছু বলছে না দেখে খুব বার বেড়েছে তুমি। তোমার থেকে বয়সে বড় হতে পারি, তাই বলে বারে বারে বুড়ো বুড়ো করছো কেন? এক থাপ্পড় মেরে সব দাঁতগুলো ফেলে দেবো, বেয়াদব মহিলা। কায়নাত পিটপিট করে চোখ খুলল। ভীতু চোখে অর্ণের দিকে তাকিয়ে শুকনো ঠোক গেলে মিনমিন করে বলল, আমি কি একবারও বলেছি এ কথা? আপনি মিথ্যে অপবাদ দিয়ে আমায় কলঙ্কিত করছেন। আমি তো বরাবরই বলি আমার জামাই হ্যান্ডসাম যুবক। আসমান থেকে পড়ল অর্ণ। এই মেয়ে তো দেখি সেকেন্ডে নিজের মতো চেঞ্জ করে। তার মুখের উপর কেমন মিথ্যা কথাটা বলে দিল। অর্ণ চোয়াল ছেড়ে ধমক দিয়ে বলা, নেক্সট টাইম এমন কিছু শুনলে তোমাকে জানে মেরে দেবো, বেয়াদব। থেমে আবার বলল, 6 মাস পর ডিভোর্স পেপার পেয়ে যাবে, তাই তো চাপ নেওয়ার কিছু নেই। ডিভোর্স এই শব্দটা শ্রবণেন্দ্রিয় হতে খানিক কেঁপে উঠল কায়নাত। কত ভারী শব্দ, কামড়ে উঠল বক্ষস্থল। হঠাৎ ব্যথা অনুভব হলো বুকে। লোকটা তাকে ডিভোর্স দিবে, ছেড়ে দিয়ে মুক্তি দিয়ে দিবে, এটা তো ভালো কথা। তাহলে তার হঠাৎ কষ্ট হচ্ছে কেন? চোখ ঝাপসা হয়ে আসছে কেন? কেন বা যন্ত্রণা হচ্ছে বুকে? অর্ণ বেরিয়ে গেছে ঘর থেকে। কায়নাত বসে আছে বিছানায়। থমথমে পরিবেশ শান্ত। ঘুমট ভাবটা তীব্র হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বুক ফেটে যাচ্ছে। কায়নাত বালিশে মুখ গুজে খেতে উঠল। এমন তো হওয়ার কথা নয়। কায়নাত তো নিজে ওই লোককে পছন্দ করে না, ভালোবাসে না, শুধু কবুল পড়েছে। তাহলে কেন এমন লাগছে? রাতে খাওয়া দাওয়া করে বড়রা তাদের মধ্যে কিছু কথাবার্তা বলল। কায়নাতকে এসে খাইয়ে দিয়ে গেছে সুরঞ্জনারা। বাড়িতে কক্ষ খুবই কম। এই ঘর কায়নাত ও অর্ণের জন্য ছেড়ে দিয়েছেন। বাকি সব ঘরে সবাই ম্যানেজ করে নেবে। ছাদে প্রেম, স্বার্থ, শেহের, মেহরাব ও অর্ণ বসে আছে। দমকা হাওয়া হয়েছে, থেকে থেকে মেঘ ডাকছে। আজ আকাশে মেঘেদের আড়ালে চাঁদ ওঠেনি। গুটগুটে অন্ধকারে চারিপাশ। অর্ণ সিগারেট জ্বালিয়ে চেয়ারে বসে পেছন দিকে মাথা ঝুঁকিয়ে গা এলিয়ে দিয়েছে। স্বার্থ নিজেও একটা সিগারেট ধরিয়ে ঘড়িতে টাইম দেখে বলল, মধ্যরাত হতে চললো, তোরা কি নিচে যাবি না? প্রেম অলরেডি শেরের কাঁধে মাথা রেখে চোখ বুজেছে। তার রাত জাগার অভ্যেস নেই। যখন হসপিটালে কাজ থাকে ওই সময়টাই রাত জাগতে হয়, না হলে সে কখনো রাত জাগে না। শেহের প্রেমের মাথা সাবধানে কোলের উপর রেখে পেছন দিকে 2 হাত ভর করে বসে বলল, প্রেম ঘুমিয়ে গেছে। তোদের জ্বালায় ছেলেটা ঘুমিয়েও শান্তি পাচ্ছে না। অর্ণ আকাশপানে দৃষ্টি রেখে শুধু হয়, ঘরে গিয়ে ঘুমা তোরা, এখানে বসে আছিস কেন? তুই যাবি না? তোকে রেখে চলে যাব? আমি কি বাচ্চা? তা নয়, বাট অনেক রাত হয়েছে, চল নিচে যাই।
তোরা যা, আমি একটু পর আসছি। শের প্রেমকে ডেকে উঠল। প্রেম ঘুম ঘুম চোখে কোনো রকম উঠে দাঁড়িয়ে শেরের হাত ধরে ঘরে গেল। সাথে স্বার্থ ও মেহেরাব। ওরা চলে যেতে অর্ণ শেষ হয়ে যাওয়া সিগারেট ছুঁড়ে মারল দূরে। অসহ্য লাগছে সবকিছু। সে বিয়ে করেছিল না বলেই তো সেই দিনের ওই সুযোগে মাশফিক চৌধুরী কাজে লাগিয়েছেন। সে বিয়ে করছিল না বলেই তো সেই দিনের ওই সুযোগ মাশফিক চৌধুরী কাজে লাগিয়েছেন। তিনি চাইলে এই সব মিটমাট করতে পারতেন, কিন্তু করেননি। তিনি এর আগেও অর্ণের সাথে বিয়ে নিয়ে কথা কাটাকাটি করেছেন। অর্ণ রাজি হচ্ছিল না বলেই তিনি এমন একটা কাজ করলেন। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল সে। কাকে কি বোঝাবে? সেই সময় চেয়েছিল নতুন জীবন শুরু করার জন্য, সেই সময়টুকু তাকে দেওয়া হয়নি। উল্টো হাঁটুর বয়সী এক কিশোরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। এই কাটা না গিলতে পারছে আর না সহ্য করতে পারছে। অন্য কিছুক্ষণ ছাদে একা একা থেকে ছাদ থেকে নেমে এলো কায়নাতের ঘরের সামনে। বাড়িতে কোনো ঘরই খালি নেই, সবগুলো মানুষে গিজগিজ করছে। অর্ণ বিরক্তিকর চাপা নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে ভিতর ঢুকল। দরজা লাগিয়ে পিছু ঘুরে দেখলো কায়নাত বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। শাড়িখানাও বেশ এলোমেলো ভাবে তার সারা অঙ্গ ঢাকা। বিছানার মাঝখানে একটা কোলবালিশও রাখা। অর্ণ ঘরের লাইট বন্ধ করে শুয়ে পড়ে বিছানায়। ভালো লাগছে না, একটু ঘুম প্রয়োজন, না হলে কাল মাথা ব্যথা করবে। শুয়ে পড়তে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেছে সে। মাঝরাতে থেকে ঝিঝির বৃষ্টি শুরু হয়েছে। এখন বর্ষাকাল। আজ সব কিছু বড্ড বেশি শান্ত। কয়েকদিন তীব্র গরমের কারণে শরীর ঝলসে যাওয়ার জো হয়েছিল। আজ বৃষ্টি হওয়ার যেন গাছপালা ও পশু পাখিদের সাথে সকল প্রাণীও প্রাণ ফিরে পেয়েছে। আজ পাখিদের কিচিরমিচির মিষ্টি স্বরের গান নেই। প্রত্যেক দিন ভোর সকালে ঘুম থেকে ওঠা কায়নাতের অভ্যেস। শরীর ভালো না থাকায় আজ আর নামাজ পড়া হয়নি। সে পিটপিট করে চোখ খুলে ফেলল। পেটের উপর ভারী কিছু অনুভব করতে তাকে দেখলো অর্ণ এক হাত তার ছোট দেহের উপর পড়ে আছে। সকাল সকাল হতভম্ব হয়ে চমকে উঠেছে। তাড়াতাড়ি পাশ ফিরে তাকে দেখে অর্ণ তার অতি নিকটে, 2 থেকে 3 ইঞ্চি দূরত্বে। তাদের কিশোরী কন্যা নারীর সাথে কেঁপে উঠলো। দুরু দুরু বুক কাঁপলো, শ্বাস ভারী হয়ে এলো। সে অর্ণর হাতে হাত রেখে সাবধানে সরাতে চাইলো। অর্ণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। হঠাৎ করে মুখ গুজে দিল ঘাড়ে। শ্বাস বন্ধ হয়ে এলো কায়নাতের। অর্ণর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তার গলার ভাঁজে। কাঁপন শুরু হলো ছোট্ট দেহে। নরম তুলতুলে কায়নাতের শরীর খানা পেয়ে যেন অর্ণের ঘুম আরো গাঢ় হলো। যদিও লোকটা জেগে থাকতো আর যদি দেখতো সে কার শরীরের সাথে শরীর লাগিয়ে ঘুমিয়ে আছে, তাহলে কি হতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত তাদের মধ্যে। কায়নাত বহু চেষ্টা করে নিজেকে ছাড়াতে পারল না। উল্টো তীব্র কাঁপন শুরু হয়েছে বক্ষস্থলে। শুকনো ঝোঁক গিলে কায়নাত ঘাড় ঘুরিয়ে অন্য পাশে তাকালো। খারাপ লোক, ঘাড়ে মুখ গুজিয়ে দিয়েছে। ঠান্ডা পরিবেশেও তার ভীষণ গরম লাগছে। লোকটার ছোঁয়া মারাত্মক। কায়নাত আশেপাশে চোখ ঘুরিয়ে কোলবালিশ খুঁজল, পেল না কোথাও। ও বজ্জাত আবার কোথায় হারিয়ে গেল? কায়নাত অর্ণের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমাকে ছেড়ে দে বজ্জাত, না হলে তোর ঘাড় মটকাবো আমি। অর্ণ হালকা নড়ে চড়ে কপাল কুচকে আরো শক্ত করে ধরল। প্রাণ বেরিয়ে এলো ওর। ভাবলো ভূতের ভয়ে লোকটা ছেড়ে দিবে, এখন দেখছে উল্টো আরো চেপে ধরেছে তাকে। ভীষণ কান্না পেল মেয়েটার। হাড় গোড় ভেঙে গেল বোধ হয়। কায়নাত চোখ তুলে তাকালো অর্ণের বদন পানে। নিষ্পাপ মুখশ্রী লোকটার। গোলাপি ঠোঁট জোড়ে হালকা কালচে ভাব এসেছে। লোকটা সিগারেট খায়? কায়নাত কপাল কুচকে অর্ণর চাপ দাঁড়িয়ে হাস রাখলো। চোখের পাপড়িগুলো এত ঘন কেন লোকটার? ফর্সা গায়ের রং, নাকটা একদম আর্ট করা মনে হচ্ছে। এত নিখুঁত সুন্দর কি করে হয় মানুষ? হঠাৎ করেই কায়নাত মুচকে হাসলা। লজ্জা লাল আভা ধারণ করলো গালে। কি আজব, সে লজ্জা পাচ্ছে কেন? কায়নাতের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে অর্ণর এলোমেলো চুলগুলো তে হাত বুলিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। কায়নাত নিচে হতভম্ব। নিচের কাছে সে কি লোকটা প্রেমে পড়ে গেল? এমন করছে কেন সে? কায়নাত হাত গুটিয়ে নিল। শুকনো ঠোক গিলে ফের তাকালো। লজ্জা লাগছে ভীষণ। সে এখন এখান থেকে ছুটবে কি করে? অর্ণর ঘুম ভেঙে গেলে ওকে তুলে আছাড় মারবে, কিন্তু এখন তো লোকটা উঠেই যাবে। ভাবতে ভাবতে অর্ণর ফোনে অ্যালার্ম বেজে উঠল। চমকে উঠল কায়নাত। চোখ মুখ খেচে বন্ধ করে রাখলো। অর্ণ এক হাত দিয়ে হাঁচড়ে
হাতরে অ্যালার্ম বন্ধ করলো। পিটপিট করে চোখ খুলতে কায়নাতের এলোমেলো ঘুমন্ত মুখশ্রী বেসে উঠল। কয়েকটা চুল মুখের উপর এসে এলোমেলো হয়ে খেলা করছে, বাচ্চাদের মতো ঠোঁট উজ্জ্বল। অর্ণ ফ্রিজুগল ভাঁজ করে তাকালো, ঠোঁট কাঁপছে, চোখগুলো কাঁপছে অস্বাভাবিকভাবে। অর্ণ আরো একটু গভীরভাবে জড়িয়ে ধরল কিশোরীর ছোট্ট দেহ। কান্নার দম বন্ধ করে রাখলো, নিশ্চিত আজ শ্বাস বন্ধ হয়েই মারা যাবে সে। অর্ণ কায়নাতের কানের কাছে এসে ঘুম জড়ানো পুরুষালী নেশালো কঞ্চে ফিসফিস করে বলল, কিশোরী কন্যার সারাটা চুল সরে গেছে, জামাই হিসেবে কি এখন কর্তব্য পালন করব? ফট করে চোখ খুলে ফেল কায়নাত। আতঙ্কিত চোখে অর্ণ দিকে তাকাতে আচমকা অর্ণ উষ্ঠের সাথে তার উষ্ঠ জোড়া ছোঁয়া লাগতেই দুজনই হতবম্ব হয়ে গেল। কায়নাত কাঁদো কাঁদো মুখ করে তাকে মিনমিন করে বলল, আমি কিছু করিনি ভাইয়া, বিশ্বাস করুন। অর্ণ আটকে রাখা শ্বাস ছেড়ে কায়নাতকে ছেড়ে দিয়ে বসলো বিছানায়। বিছানা থেকে নামতে নামতে বলল, ননসেন্স। কায়নাত উঠে বসলো, দেখলো শাড়ি তো ঠিকই আছে, তাহলে লোকটা মিথ্যে কথা কেন বললো? সরে মেঘে বিছানা থেকে নেমে দেখলো পায়ে ব্যথা নেই। শাড়ি ঠিক করে বিছানা গুছিয়ে আয়নার সামনে গিয়ে এলোমেলো লম্বা চুলগুলো আঁচড়ে বেনি করে ফেলল। শাড়ির আঁচল কোমরে গোছে ঘর ছাড়ু দিতেই ঘরের দরজা জানালা খুলে ফেললো। অন্য ওয়াশরুম থেকে বের হয়ে এসে বেলকুনির দিকে তাকিয়ে দেখলো কিশোরী বউয়ের বিনুনি গাঁথা লম্বা চুলগুলো পিঠ বেয়ে কোমর ছড়িয়েছে। শাড়ির আঁচলটাও টাইট করে কোমরে গোজার কারণে বাঁকানো কোমর স্পষ্ট। শুকনো ঠকিল সে, দৃষ্টি সরিয়ে ঘরে বাইরে পা রাখলো। মেয়েটা একদম ফাজিলের হাঁচি। কায়নাত ঘরে এসে ফ্রেশ হয়ে মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে গিয়ে দেখলো চাচি রান্নাঘরের কাজে ব্যস্ত। উষা বেগম কায়নাতকে রান্নাঘরে দেখে বললেন, কি রে, এখানে কি করছিস? তোমার কাজে হেল্প করে দিই। আয়, হাত লাগালে কাজ এগিয়ে আসবে। কায়নাত চাচির সাথে হাতে হাত রেখে কাজ করে দিতে লাগলো। উষা বেগম আর চোখে বারে বারে কায়নাতের সর্বাঙ্গ পর্যবেক্ষণ করছে। স্বর্ণ দিয়ে মুড়ানো নিশ্চয়ই বিশাল বড়লোক পরিবার বিয়ে হয়েছে। তিনি গলা কেসে বললেন, তোর শ্বশুরবাড়ি কোথায় রে? ঢাকা, গুলশানের ওইদিকে। ও, কে কে আছে ও বাড়ি? আমার শ্বশুর, শাশুড়ি, 3 দেবর, 2 ননদ আর উনি থাকেন। ও, কে কি করে? বাবা আর উনি ব্যবসার দেখভাল করেন। উনি দেশে থাকেন না শুনেছি, ছুটিতে এসেছেন। আর প্রেম ভাইয়া একজন বড় ডক্টর। আদাল ভাইয়া আর আয়মান ভাইয়া পড়াশোনা করছেন। ছোট ননদ পড়াশোনা করছেন আর বড়জন আম্মুর সাথে বাড়িতেই থাকে। শুনেছি তোর বড় ননদ গর্ভবতী, তা তার শ্বশুরবাড়ি কোথায়? কায়নাত কাজ থামে চুপটি করে দাঁড়ালো, সামনে দৃষ্টি রেখে ফ্রিজুগল ভাঁজ করে ভাবলো সত্যি তো নুসরাতের শ্বশুরবাড়ি কোথায়, আর তার হাজবেন্ডই বা কে? এই কয়েকদিনে তো একবারও ওনার বরের নামে কিংবা ওনাকে দেখেনি সে। কায়নাতকে চুপ করে থাকতে দেখে তিনি বললেন, জানিস না বুঝি? না চাচি, আমি ওনার ব্যাপারে কিংবা ওই বাড়ির কারো ব্যাপারে তেমন কিছুই জানি না, আর জানতেও চাই না। সবার ব্যক্তিগত জীবন আছে, আর আমি মনে করি কারো ব্যক্তিগত জীবনে না ঢোকাই ভালো। তা ঠিক, তাই বলে জানবি না এ কেমন কথা? 4 জন ভাইয়ের আবার 2 বোন, তোর ভবিষ্যৎ আছে না? বাচ্চা কাচ্চা হবে, তোদের ভবিষ্যৎ আছে না? কায়নাত উষা বেগমের কথার আগামাতে কিছুই বুঝছে না। সে কাজে মন দিয়ে পড়ল, বেঁচে থাকলে সব হবে চাচি, আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এটা ওর দাদা দাদি আর বাবা দেখে নেবে। কায়নাতের কথার প্রেক্ষিতে আর কোনো জবাব দিতে পারলেন না তিনি। চুপসানো মুখখানা নিয়ে কাজে মনোযোগী হলেন। তার সহ্য হচ্ছে না কায়নাতের সংসার জীবন। যে মেয়েকে আজীবন পায়ের কাছে রেখেছেন, সেই মেয়ে আজ উচ্চ বংশের বড় বউ, শরীর ভর্তি গয়না, এসব তিনি সহ্য করবেন কি করে? মেয়েরা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিল সকালে, ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টির কারণে শরীরে শার্ট ভেজে গেছে। তাড়াহুড়ো করে বাড়ির ভেতর প্রবেশ করতেই কেউ সামনে এসে দাঁড়ালো। চোখ তুলে তাকে দেখলো মেয়েটা উঁচু ঘুরে দাঁড়িয়ে আছে। বেজায় বিরক্ত হলো সে, কণ্ঠ খাদ্যে নামিয়ে, মিস প্লিজ রাস্তা ছাড়ুন। কঞ্চে বলল। সুরঞ্জন চমকে উঠল, পিছু করে অর্ণের বন্ধুকে দেখে রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলল, মাফ করবেন আমাকে, আমি দেখিনি। কোমল নরম কণ্ঠস্বর মিচার, কি মিষ্টি স্বর। মেয়েরা প্রথম দেখায় থমকে গেল। কে নারী? টানা টানা চোখ, উজ্জ্বল শ্যামটা গায়ের রং, খোপা করা চুল আর পরনে বাটিক থ্রি পিস। সুরঞ্জনা
নিজের দিকে এমন হা করে থাকতে দেখে ফ্রিজ যুগল ফাঁচ করে পড়ল। দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে যান। মেয়েরা বড় নিঃশ্বাস নিয়ে প্রস্থান করলো। মেয়েটার মধ্যে নেশা যাতে কিছু আছে শিওর। ওই মেয়ের ধারে কাছেও যাওয়া যাবে না, গেলি সর্বনাশ। মেয়েরা বাড়ির ভেতরে ঢুকেই দেখলো সবাই উঠে পড়েছে, যে যার মতো ফ্রেশ হয়ে ঘর থেকে বের হচ্ছে। বিকেলেই তো আবার ফিরবে সবাই। সে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শার্ট চেঞ্জ করে এলো। খাওয়ার টেবিলে সবাই বসতে কায়নাত আর চাচে মিলে সব খাবার পরিবেশন করলো। তুহিন আর চোখে বারে বারে কায়নাতের দিকে তাকাচ্ছে। সে খাওয়ার মাঝে বলো, শুভ তুইও খেতে বস। তোমরা খাও, আমি একটু পরে খেয়ে নিব। পরে কেন, এখনই আয়। কয়টা বাজে দেখেছিস? সমস্যা নেই, খাও তুমি। তুহিন আর জোর করলো না। শেহের তুহিনকে সহ্যই করতে পারছে না। বন্ধুর বউয়ের দিকে নজর দিচ্ছে শালা অত ছাড়া। অনেক চুপচাপ খেয়ে উঠে চলে গেল ঘরে। সে একটু পরই বের হবে। এখানে আর কিছুক্ষণ থাকলে তার মাথা খারাপ হয়ে যাবে। সবার খাওয়া শেষে কায়নাত খেয়ে থালা বাসন সব ধুয়ে রাখলো। চাচির কোমরে ব্যথা, তাই আর কষ্ট দিতে ইচ্ছে হলো না। সব কাজ সেরে গিয়ে দেখলো লাট সাহেব একদম সাহেব সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কত লম্বা লোকটা, ঘাড় উঁচু করে তারপর তাকাতে হয়। কায়নাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অর্ণ বের হচ্ছে। সে পিছু রেখে বলল, শুনছেন? অর্ণ থামলো। কেমন ডাকে যা? অদ্ভুত শোনালো। সে ফিউজুগল কুচকে পিছু ঘুরে পকেটে হাত গুছে বলল, হোয়াট? আপনি কোথায় যাচ্ছেন? সেটাকে এখন তোমাকে জানিয়ে যেতে হবে? বলে সমস্যা কোথায়? বলতে ইচ্ছুক নই। বলেই গট গট করে ঘর থেকে বের হয়ে গেল। কায়নাত মুখ বাঁকিয়ে পিটপিট করে বলল, জল্লাদ কোথাকার। বৃষ্টি নেই, দুপুর গড়াতেই বৃষ্টি থেমে গেছে। মির্জাবাড়ির আঙিনায় কায়নাতরা সবাই উপস্থিত। অন্য যে সেই তখন চলে গেছে, কাউকে না জানিয়েই ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করে ফেলেছে। আর সহ্য হচ্ছে না। উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছেন সবাই। কায়নাত গায়ে বোরকা জড়িয়ে, হাতে একটা ছোট জামা কাপড়ের ব্যাগ, যেটা অর্ণ আর তার 2 সেট জামা আছে। আজকে চৌধুরী সবার সাথেই বেশ সহজ গলায় কথা বলছেন। বিদায়ের সময় এসেছে সুরঞ্জনা ও মুনিয়া 2-1 দিন পরেই নিজেদের বাড়ি ফিরে যাবে। তারা কোরবানি ঈদে মামা বাড়ি এসেছিলেন মায়ের সাথে। কায়নাত ভীষণ খুশি। একই শহরে অন্তত ফুফাতো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হবে। কায়নাত ভেবে রেখেছে মুনিয়া যেই কলেজে পড়ে ওই কলেজে ভর্তি হবে। মির্জা বাড়ি থেকে বিদায় নিয়ে সবাই রওনা হয়েছে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। বেরুজ বেগম অর্ণকে কল করে রাগ দেখিয়েছেন। শ্বশুর বাড়ি গিয়ে এমন অভদ্রের মতো না বলে চলে আসা মোটেও ঠিক হয়নি। তিনি কায়নাতকেও বকেছেন। কায়নাত বেচারি সব কিছুতেই ফেসে যায় ছেলে আর মায়ের মধ্যে। একজন বলে তোমাকে আমি বউ বলি মানি না, আরেকজন বলে বিয়ে হয়েছে মেনে নাও সব তো, আরেকজন বলে আমার নাতির বয়স হয়েছে, সুসংবাদ শোনানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। মহাবিপদে পড়েছে সে, যাকে বলে মাইনকা চিপায়। কায়নাত বড় করে নিঃশ্বাস ফেলল। চৌধুরী বাড়ি ফিরতেই সন্ধ্যা হলো। ড্রয়িং রুমে বসে আছেন আদিয়া বেগম, রেখা বেগম, লতা বেগম ও বেহরুজ বেগম। 6 জন মিলে টুকটাক কথা বলে ব্যস্ত। ঘড়ি কাটা রাত 9টা ছাড়িয়েছে। গ্রাম হওয়ায় এই সময়ে পুরো গ্রাম নিশ্চুপ। খাওয়া দাওয়া সেরেছেন খানিকক্ষণ আগে। বাইরে দমকা হাওয়া বইছে। হয়তো রাতের আকাশ ভেঙে বৃষ্টির কণাগুলো সারা গ্রাম ভিজিয়ে দিবে, রাঙিয়ে দিবে নিজেদের সৌন্দর্য ঢেলে এই গ্রামকে। কালো খুচখুচে অন্ধকার। চারপাশে ছাদের এক কোনায় টুল পেতে বসে আছে কায়নাত। লম্বা খোলা চুলগুলো ফ্লোরে আছড়ে পড়েছে। বাতাসে ঘন কালো কেশগুলো দুলে দুলে খেলছে। উদাস কিশোরীর পরাণ। আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে। যখনই মনে হয় মা আর নেই, তখনই ওরস কামড়ে ধরে। রইল জন্মদাত্রী মা, সে তো চোখের সামনে, দেহের কাছে তবু মায়া হয় না। সেই মায়ের জন্য মন পড়ে না, বুকে ব্যথা হয় না, যন্ত্রণায় শ্বাস আটকে আসে না। কেন আসে না? জন্ম দিয়ে নিজের কাছে রাখেনি বলে, ছুঁড়ে ফেলে চলে এসেছিল বলে হয়তো তাই। রেলিংয়ে হাঁস রেখে সেটাই মাথা ঠেকালো কায়নাত। দৃষ্টি বন্ধ। আজ মনে হচ্ছে চৌধুরী বাড়ির বাগানে বড় জাম গাছে দড়ি বেঁধে ঝুলে থাকতে। তাহলে আর যন্ত্রণা হবে না, সবাই মুক্তি পাবে। কায়নাতের অস্তিত্ব মুছে যাবে এই পৃথিবী থেকে। যদি আত্মহত্যা মহাপাপ না হতো, তাহলে হয়তো কায়নাত এতদিন মাটির নিচে গলে পচে পড়ে থাকতো। ধৈর্য
কুলায় না আর বিয়ে হলেও তবু মনির বিরুদ্ধে জোর করে যার নামে কবুল বলো সেই পুরুষ তাকে বউ হিসেবে মানে না। যেখানে স্বামী তাকে বউ হিসেবে পরিচয় দেয় না সেখানে সে বউ রূপী হয়ে ভরে আছে। ওই বাড়িতে যাওয়ার জায়গা নেই, মাথার উপর ভরসার হাত নেই। বন্ধ চোখের পাতার আড়াল থেকে চোখের পানি গড়িয়ে পড়লো কার্নিশবে। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে। কাকে বোঝাবে, কাকে বলবে? আমার বুকে ভীষণ ব্যথা হচ্ছে, আমার বাঁচতে ইচ্ছে করে না, কেউ গলা টিপে মেরে ফেলো। কাকে বলবে এই কথা? মাথায় কারো হাতের স্পর্শ পেতেই কায়না চমকে উঠল। অন্ধকারে চোখ তুলে পাশে তাকে দেখলো আজগর চৌধুরীকে। সে তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। চুলে তাকে বসতে দিয়ে ফ্লোরে বসে পড়ল। রেলিংয়ে হেলান দিয়ে বসে বলল, এত রাতে ছাদে কেন এসেছো দাদা? আজগর চৌধুরী কায়নাতের মাথায় হাত রাখলেন, স্নেহমাখা কঞ্চে বললেন, কষ্ট হচ্ছে খুব আমার বোনের, তাই না? কি নিয়ে কষ্ট হবে দাদা? আমার কষ্ট আছে কোনো? নেই বলছিস? মোটেও না। বলতে বলতে গলা কেঁপে উঠল খানিক, শুকনো ঠোক গিল সে। আজগর চৌধুরী কিছুক্ষণ নীরব থেকে বলেন, মিজান দেওয়ান আমাদের পাশের গ্রামের ছেলে ছিল। ও একাই, আর কোনো ভাই বোন ছিল না, মা বাবাও কেউ ছিল না। বাবা মা মারা যাওয়ার পর একাই কেটেছে তার দিনকাল। বয়স যখন 25-26 এলো তখন লতার সাথে মিজানের বিয়ে হয়েছিল। ওর ফুপু আম্মা দেখে শুনে মিজানের জন্য লতাকে ঘরের বউ করে এনেছিল। লতার পরিবারের অবস্থা বেশি একটা ভালো ছিল না, তাই মিজানের ফুপু আম্মা বিয়ের প্রস্তাব রাখতেই রাজি হয়ে যান। সব কিছু ভালোই চলছিল। বিয়ের 8 মাস পেরোতেই লতা জানলো সে গর্ভবতী। মিজান ভীষণ খুশি ছিল এই সংবাদ শুনে। আর্থিক দিক দিয়ে তার কোনো কমতি ছিল না। বাবা মারা যাওয়ার আগে সকল সম্পত্তি ছেলের নামে করে দিয়ে গিয়েছিলেন। মিজান তাদের গ্রামের বাজারে একটা মুদির দোকান চালাতো। তুই যখন 9 মাস পেরিয়ে 10 মাসে পেটে, তখন একদিন রাত 8টা-9টার দিকে খবর এলো মিজানের লাশ তার দোকানের পিছনে পাওয়া গিয়েছে। সারা শরীর জুড়ে ছিল ধারালো ছুরির কাঁটাটা, গলায় গড়া ছিল ধারালো মাঝারি সাইজের ছড়ি। কেউ বা কারা যেন ওকে খুন করেছিল সেটা স্পষ্ট দৃশ্যমান। সেই দিন রাতেই লতার পেট ব্যথা উঠে পানি ভেঙে যায় তখন মিজানের মৃত্যুর সংবাদ শুনে। পাশের বাড়ির মানুষেরা তখনই হাজির হইয়া ওই বাড়ি। রাত 1টার দিকে তুই হয়েছিলি। সবাই চিকিৎসা করে বলেছিল মিজানের জান কেড়ে নিয়ে মেয়ে জন্ম নিয়েছে। বাপের জান খেয়েছে এই মেয়ে। লতা সেদিন তোকে বুকের ভিতরে আগলে রেখেছিল। সে স্বামীর শোকে পাগল প্রায়। ওই সময় তুই ছিলি ওর শেষ সম্বল, মিজানের শেষ চিহ্ন। দিনগুলো সপ্তাহ গেল, মাস পেরিয়ে গেল, তবুও জানা গেল না মিজান কে মেরেছে, কেনই বা তাকে খুন করা হয়েছিল। পুলিশকে জানানো হয়েছিল। বেশ কয়েকদিন তদন্ত করে যখন কোনো কিছুরই প্রমাণ পায়নি তখন কেসটা বন্ধ হয়ে যায়। তারপর একা মেয়েকে নিয়ে লতা কি করবে না করবে ভেবেই পাগল হয়ে যাচ্ছিল। অন্যদিকে লতার পরিবার তার জন্য বিয়ের প্রস্তাব রাখেন আমার কাছে। আমি জানতাম না লতার একটি মেয়ে আসে। শুধু জানানো হয়েছিল তার আগেও অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল এবং স্বামীর মৃত্যুবরণ করেছেন। আব্দুর আমার ছোট ছেলে, সে খুব ভালো মনের মানুষ। আমার ছেলে সেদিন লতাকে গ্রহণ করেছিল নিজের অর্ধাঙ্গিনী হিসাবে। লতা এই বাড়ি চলে আসার পর লতার মা তোকে মিলের কাছে নিয়ে দেন। ভূগোলহাট মোড়ের একটু পাশেই লতার বাবার বাড়ি, মানে তোর নানি বাড়ি। লতার মা সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করতো, তোর জন্যে স্বামী হারা হয়েছে সে। আজে বাজে কথা বলে তোর প্রতি ঘৃণা সৃষ্টি করেছিলেন তিনি। তার জন্যই তোকে রেখে অন্যত্রে বিয়ের জন্যই রাজি হয়েছিল লতা। তারপর বছরখানিক পেরোতেই সব ঘটনা জানতে পারি আমি। মির্জাবাড়ির মেয়ে হয়ে বড় হয়েছিস সেটা জানতে পারি কয়েক বছর আগে। মিলি তোকে ভালোবাসতো নিজের মেয়ের মতন। তোর যাতে ভালোবাসায় ভাগ না পড়ে সে কারণে নিচে কখনো বাচ্চা নেয়নি। আমি তোকে আনতে চেয়েও আনতে পারিনি মিলির জন্য। যে নারী অন্যজনের সন্তানের জন্য নিচে মা হওয়ার স্বাদ গ্রহণ করেনি সেই নারীর বুক থেকে তোকে কি করে নিয়ে আসতাম বল? সে তোর কারণে শ্বশুরবাড়ির কম নির্যাতনের শিকার হয়নি। ওর স্বামী ওকে প্রায় মারধর করতো, তুই তো জানিস, দেখেছিস সব নিজের চোখে। থামলেন আজগর চৌধুরী। গলা শুকিয়ে এসেছে, কায়নাত পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। জীবনটা এত তেতো কেন? বিষও তো এত বিষাক্ত হয় না যতটা তার জীবন বিষাক্ত। আজগর চৌধুরী কায়নাতের মাথায় ফের হাত রাখলেন। কায়নাত গলায় আটকে রাখা শ্বাস
ফস করে ছেড়ে দিয়ে শুকনো ঢোক গেল। দুঃখগুলো সব গলায় আটকে আছে কাঁচা হয়ে। কষ্ট হচ্ছে? তখন তুই বড় হয়েছিস, তোর অধিকার আছে নিজের আসল পরিচয় জানার। বাস্তব মাটি চাপা দেওয়া চাই না। তোর সাথে যা হয়েছে সত্যিই খুব খারাপ হয়েছে, কিন্তু উপরওয়ালা যা লিখে রেখেছেন ভাগ্য তাই কবুল করতে হবে। আমার বাবাকে কে খুন করেছিল দাদা? অজ্ঞান হলো কি করে? চিন্তিত বদনে জিজ্ঞেস করেন আতিয়া বেগম। আজকে চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। বেশি চাপ নিয়ে ফেলছে মেয়েটা। কি বলেছো তুমি ওকে? ওর পরিচয় আর কত সইবে মেয়েটা? একটু কি শান্তিতে থাকতে দিবে না ওকে? এখনই কেন এসব বলতে গেলে? আজ নয় কাল তো জেনেই যেত। আজ বলে দিয়েছি, ভালো হয়েছে। বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বেহরুজ বেগম চুপচাপ বসে আছেন কায়নাতের মাথার কাছে। আতিয়া বেগম চোখের পানি মুছে বলেন, তুমি গিয়ে ঘুমাও বৌমা, আমি আছি ওর সাথে। বেহরুজ বেগম আর চোখে কায়নাতের মুখমণ্ডল দেখে বলেন, মা আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন ওষুধ খেয়ে, আমি আসি আমার বৌমার কাছে। আতিয়া বেগম সন্তুষ্ট এতটুকু কথাতে তিনি মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেহরুজ বেগম তাকালেন কায়নাতের মুখের দিকে। কি নিষ্পাপ শিশুর মতো দেখতে মেয়েটা। জীবনটা এত কঠিন কেন? আর কি হওয়া বাকি আছে এতটুকু জীবনে? সবারই নিঃস্ব 16 বছর বয়সী কিশোরী, তার ছেলেটাও যে বিয়ে মানে না, বউ মানে না। কোনোদিন কি এই মেয়েকে মেনে নিবে অনু? দিবে স্ত্রীর মর্যাদা? তিনি আর ভাবতে পারলেন না। তারই তো দম বন্ধ হয়ে আসছে। না জানি মেয়েটা আর কেমন লাগছে তখন। আজগর চৌধুরীর কথা শেষে কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায় নিচে। মাথায় আর হাতে হালকা আঘাত পেয়েছে সে। খানিকক্ষণ আগেই প্রেম এসে প্রয়োজনীয় ওষুধ দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে গেছে। তারপর থেকে মেয়েটা ঘুমে আচ্ছন্ন। ভোরে আজানের শব্দ কানে আসতেই কায়নাত পিটপিট করে চোখ খুলল। প্রচন্ড ব্যথা হচ্ছে মাথায়। বাড়ির কাছে মসজিদ হওয়ায় সাউন্ড বেশি হয়। ভালো করে চোখ খুলতে কায়নাত দেখতে পেল সে কারো বুকে আবদ্ধ। চমকে উঠল মির্জা। মাথা তুলে সামনে তাকাতে বুকটা কেমন করে উঠল। বেহরুজ বেগম খুব যত্ন করে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। কায়নাতের চোখে পানি, বুকে ব্যথা। বেহরুজ বেগমের শরীর থেকে কেমন মামা গন্ধ। আজানের শব্দে বেহরুজ বেগমও উঠে গেছেন। চোখ খুলে কায়নাতের মুখটা আগে ভেসে উঠল চোখে। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন। কায়নাতের কপালে হাত রেখে দেখলেন জ্বর আছে কিনা। রাতে জ্বরে কাঁপ উড়ে যাচ্ছিল মির্জার। তিনি ব্যস্ত হয়ে বললেন, শরীর খারাপ লাগছে এখন? কায়নাত বেহরুজ বেগমের দিকে তাকিয়েই বলল, ব্যথা হচ্ছে। কোথায়? বুকে। বেহরুজ বেগম শান্ত হয়ে তাকালেন। মেয়েটা কি বোঝাতে চেয়েছে তিনি বুঝতে পেরেছেন। কায়নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, মা আমি আসি না? আমাকে মা বলে মনে হয় না তোমার? আপনাকে মা ডাকতে নিষেধ করেছে আপনার ছেলে। বেহরুজ বেগম চোয়াল শক্ত করলেন। ছেলেটা উগ্র থেকেও বেশি উচ্ছৃঙ্খল হচ্ছে। নিজের বউকে কেউ এসব বলে? আদৌ মানুষের কাতারে ফেলা যায় অর্ণকে? তিনি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলেন, বললেন, আমার ছেলের বউ হিসেবে নয়, মেয়ে হিসেবে মা ডাকবে আমায়, মনে থাকবে? কায়নাত কান্নারত অবস্থায় মিষ্টি এসে মাথা নাড়ালো। কায়নাতের আজও নামাজে দাঁড়ানো হলো না। বেহরুজ বেগম ফ্রেশে অজু করে এসে সালাত আদায় করলেন। তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেলে নিচে যাওয়ার উদ্দেশ্যে। ঘন্টাখানিক পেরোতেই কায়নাত কষ্ট করে উঠে বসল। বিছানা থেকে নেমে শাড়ি পালছে। পাতলা কাপড়ের 103 পিস পরে মাথায় কাপড় পেঁচিয়ে বের হলো ঘর থেকে। আলু ফুটেছে, একটু হাঁটাহাঁটি করলেই ভালো লাগবে। কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সময় নিয়ে। ড্রয়িং রুমে কেউ নেই। রান্নাঘর থেকে শব্দ আসছে। সে ধীর পায়ে বাড়ি থেকে বের হলো। বাড়ির পেছনে পুকুরের একদম নিচের সিঁড়িতে বসে পা ডুবালো পানিতে।